তবে একটু অন্য একটা প্রসঙ্গে আলোচনা করতে চাই। দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, এই রাজনীতিতে এসে আপনার কেমন লাগে? খুব চ্যালেঞ্জিং নিঃসন্দেহে। এবং আমাকে যদি প্রশ্ন করা হয় যে আমি কোন জীবনটাকে সবচেয়ে বেশি উপভোগ করেছি বা ভালো লেগেছে, আমি নিঃসন্দেহে বলবো যে আমার শিক্ষকতা জীবনটা ছিল সবচেয়ে আনন্দের। কারণ যাদের সঙ্গে সেখানে কাটিয়েছি তারা সব নবীন তরুণদের সঙ্গে থাকলে আপনিও নবীন তরুণ হয়ে যান। সেই সময়টা আমার সবচেয়ে ভালো কেটেছে। তবে রাজনীতি ডেফিনেটলি আপনার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং একটা সময়। এবং এখানে কি বাবা রাজনীতিক ছিলেন বলে কি আপনার রাজনীতিতে আসা? আপনি তো জানেন যে আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি জানি। এবং আমার বাবা যে রাজনীতি করতেন, তার বিপরীত রাজনীতি আমি করেছি, আমি জানি। সুতরাং ওটার সঙ্গে খুব একটা সম্পর্ক নেই। তবে ডেফিনেটলি পরিবেশ একটা অবস্থা তৈরি করে। আপনি যেটা বলেছেন যে আমার চাচারা ছিলেন রাজনীতিতে, এটাও জানেন যে আমার খুব বড় কমিউনিস্ট ছিলেন আমার একজন চাচা, ছোটি চাচা। তো ওই বিপরীত ধর্মী সব রাজনীতিবিদদের মধ্যেই বড়, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন কমান্ডার মির্জা সাহেব, আপনার মনে আছে। আমি মুক্তিযুদ্ধের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম। তো সেই কারণ তো আছে। তাছাড়াও আছে যে যেহেতু ছাত্র জীবনে যে রাজনীতি হাতে খড়ি হয়েছিল এবং মানুষের সঙ্গে কাজ করবার জন্য যে আগ্রহ সৃষ্টি হয়েছিল, সেটা পরবর্তীকালও থেকে গিয়েছিল। তাই প্রথম সুযোগ যখন পেয়েছি তখনই সেটাকে কাজে লাগানোর চেষ্টা করেছি। এবং আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। 160 কোটি দেশের একটা দেশ, এখানে আপনার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করা, কল্যাণের জন্য কাজ করা, এটা নিঃসন্দেহে আপনার খুব চ্যালেঞ্জিং কাজ। এবং আমাদের সাফল্য সেখানেই হবে রাজনীতিবিদদের, যদি আমরা আমাদের এই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারি, অন্তত আপনার দুবেলা দুমুঠো খেতে পারে, মাথার উপর একটা আচ্ছাদনের সৃষ্টি হয়, শিক্ষার মিনিমাম ব্যবস্থাটুকু করা যায়, স্বাস্থ্য সেবার ব্যবস্থাটুকু করা যায়, তাহলে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া বলে আমি মনে করি। না, কিন্তু সবই আমরা দেখছি ভালো। যে আপনি অধ্যাপনার কথা বলছেন যে হ্যাঁ শিক্ষকতা এখন যে অবস্থায় যাচ্ছে, সেটা আবার এই সময় থাকলে আপনি কি করতেন আমি জানি না। যাই হোক, তবে আপনি হতে পারতেন একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, সেটা হননি কেন? আমি আপনাকে বলেছি যে আমি সবসময় আমার একটা আগ্রহ ছিল রাজনীতির দিকে, যে কারণে আপনার রাজনীতিকে যখনই সুযোগ এসছে রাজনীতিতে আপনার যোগ দেওয়ার, আমি জানেন আমি একজন তৃণমূল পর্যায়ে থেকে কিন্তু রাজনীতির শুরু করেছি। আমি আপনার একটা পৌরসভার চেয়ারম্যান, প্রথম ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচন করি, সেখান থেকে আমার পরবর্তীকালে রাজনৈতিক জীবন শুরু। তো আমাকে কিছুটা বলা যেতে পারে যে ভবিতব্য, আপনার ডেস্টিনি আমাকে আজকে এই জায়গায় নিয়ে এসছে। তো সেখানে আমি চেষ্টা করছি আমার যথাসম্ভব আপনার সাধ্য সেই মধ্যে দিয়ে কাজ করার চেষ্টা করছি। আমি একটা দর্শকের প্রশ্ন নিচ্ছি। হ্যালো, আসসালাম। জি, আমি জাহিদ বলছি খিলগাঁও থেকে। জি বলুন। সম্মানিত দুজন, আপনারা একজন উপস্থাপক আর সম্মানিত অতিথিদের কাছে আমার প্রশ্ন, যে বর্তমানে যে সরকার আছেন তারা তো একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচিত, তো তারা কেন এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে অবৈধ বলছে এখন? ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর তো তারা দিতে পারবে। তবে আমি এটুকু বুঝি যে এটা হচ্ছে কি, আপনার যে একটা কথা আছে আপনার যে পলিটিক্স অফ কনভিনিয়েন্স, সুবিধার রাজনীতি। এখন এটা বলাটাই তাদের জন্য সুবিধাজনক, সেই জন্য তারা বলছেন বলে আমি মনে করি আর কি। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আওয়ামী লীগের 5 বছরের শাসনকে আপনি কিভাবে দেখবেন, বর্ণনা করবেন, সেটা আপনি? আমি এই উত্তরটা দিতে চাই আমাদের আপনার অত্যন্ত নামকরা একটি পত্রিকা ডেইলি স্টার, তার সম্পাদকের একটি সম্পাদকীয় থেকে এই উত্তরটা আমি দিতে চাই। প্লিজ। তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের এই 4.5 বছরকে তিনি আখ্যায়িত করেছিলেন দ্য এরা অফ ভেঞ্জিয়েন্স, অ্যারোগেন্স অ্যান্ড ইনটলারেন্স, প্রতিহিংসা, দাম্ভিকতা এবং অসহনশীলতা। এই 4.5 বছরের এটা আসলেও গোটা বাংলাদেশের যারা একটু চিন্তা করেন সেই সব মানুষগুলোর কাছে যেটা প্রত্যাশা ছিল যে আওয়ামী লীগ একটা বিশাল ম্যান্ডেট নিয়ে এসে তারা বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন ঘটাবে, একটা আপনার সহনশীলতার রাজনীতি এখানে নিয়ে আসবে, প্রতিহিংসাকে বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা সেই জিনিসটা দেখতে পাইনি। আমরা দেখেছি এখানে আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য যত রকমের অস্ত্র আছে সব রকম অস্ত্র ব্যবহার করা হয়েছে। আমরা দেখেছি ইলিয়াস আলীর মতো একজন তরুণ নেতা যার অনেক ভবিষ্যৎ ছিল, সম্ভাবনা ছিল, সে
ডিসঅ্যাপিয়ার করে গেল, নিখোঁজ হয়ে গেল। সরকার একটা গ্রহণ করা যায় এই ধরনের কোনো যুক্তি কিন্তু বা এই ধরনের কোনো কারণ এখন পর্যন্ত দেখাতে পারেননি। জনমনের মধ্যে ধারণা আছে যে সরকারের মানুষেরাই তাকে তুলে নিয়ে গেছে। ঢাকা সিটির চৌধুরী আলম কমিশনার 3বার নির্বাচিত, একইভাবে তাদেরকে উনি নিখোঁজ হয়ে গেছেন। এইভাবে আমাদের হিসাব অনুযায়ী প্রায় 61 জন রাজনৈতিক কর্মী অথবা আপনার বিভিন্ন শ্রমিক সংগঠন বা সংগঠনের সঙ্গে জড়িত কর্মী তাদেরকে আপনার গুম হয়ে গেছে, তাদের ডিসঅ্যাপিয়ার করে গেছে। অসংখ্য নেতা কর্মী নিহত হয়েছে। বিএনপির ভুলগুলো কি ছিল? আপনার বিএনপির শাসনকালে আপনি তো একজন মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন। ভুল তো অবশ্যই ছিল। আমাদের ভুল যে ছিল না এ কথা তো আমরা কখনোই বলি না। ভুল ছিল এবং আমরা মনে করি যে আমাদের একটা বড় সমস্যা ছিল যেটা, সেটা হচ্ছে যে আমরা রাজনীতিকে প্রধান করে দেখিনি। আমরা আপনার সরকার পরিচালনার দিকে বেশি নজর দিয়েছেন। রাজনীতিকেও আপনার সামনে রাখা দরকার বলে আমাদের কাছে মনে হয়। এটা কি এখনকার বাস্তবতায় না ওই সময়কার তখনকার বাস্তবতাতেই বলছি। তখনকার বাস্তবতায় সরকার চালানোর সময় রাজনীতিকেও সামনে রাখাটা প্রয়োজন ছিল বলে আমার কাছে মনে হয়েছে। দ্বিতীয়ত আপনার যেটা হয়েছে যে আমরা সব সময় সঠিকভাবে সিদ্ধান্তগুলো অনেক সময় আমরা নিতে পারিনি, যে সঙ্গে আমাদের কিছু কিছু জায়গায় কিছু সমস্যা হয়েছে। তৃতীয়ত হয়েছে যে হ্যাঁ, আমাদের সময়ে কিছু কিছু মানুষ কিছু দুর্নীতির চেষ্টা করেছে, দুর্নীতি করেছে, সেটাকে আমরা টাইমলি সময় মতো ভাবে সেটাকে আমরা অ্যারেস্ট করতে পারিনি। এটাও ছিল আমাদের একটা সমস্যা বলে আমি মনে করি। কিন্তু ওভারঅল গভর্নেন্সের দিক থেকে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়েছি। এটা আপনারাও স্বীকার করবেন, সবাই স্বীকার করবে। আপনি দেখুন তখন যে ফিনান্সিয়াল সেক্টরে অত্যন্ত সুন্দর একটা আপনার ডিসিপ্লিন ছিল, একটা শৃঙ্খলা ছিল। ব্যাংকিং সেক্টরের উপরে খুব চমৎকার ভাবে কাজ করে সেই সময়। ইকোনমি অ্যাজ এ হোল সেই সময় আপনার অনেক শক্ত ভিতের উপর দাঁড় হয়েছিল। অন্যদিকে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা দেখেছেন যে আমরা অত্যন্ত শক্তভাবে আপনার কিছুদিন পরে আমরা সরকারে আসার পরেই আপনার ক্লিন হার্ট অপারেশনের মধ্য দিয়ে আমাদের সরকার চেষ্টা করেছিল সেই সমস্ত যারা সন্ত্রাসের সঙ্গে লিপ্ত ছিল তাদেরকে। 21শে আগস্টের ঘটনাটার ব্যাপারে বিএনপির ভূমিকাটা কি, তখনকার ভূমিকাটাকে আপনি কিভাবে মনে করেন? আপনি নিশ্চয়ই আপনার মনে আছে যে 21শে আগস্টের ঘটনার পরেই আমরা কিন্তু সাথে সাথে কন্ডেম করেছি, আমরা আপনার প্রতিবাদ করেছি, বিক্ষোভ করেছি। আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী, আমাদের দেশনেত্রী, তিনি বিরোধী দলের নেতার বাসায় যেতে চেয়েছিলেন, কিন্তু তাকে সেদিন যেতে দেওয়া হয়নি। আমরা আপনার বাইরে থেকে আপনার গোয়েন্দার সংস্থার লোকজন এনে আপনার সেটা তদন্ত করার ব্যবস্থা করতে চেয়েছিলাম এবং কিছুটা করা হয়েছিল। কিন্তু সেই সময় আপনার তখনকার বিরোধী দল আজকের আওয়ামী লীগ তারা কিন্তু সেই সময় সহযোগিতা করেননি সেই বিষয়টাতে। এই মুহূর্তে এটা যেহেতু আপনি বারবার বলছেন যে বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যেই সম্ভব সংকটের সমাধান, এই সংসদের সামনে একটা অধিবেশন বসছে, বিএনপি কি সংসদে যাচ্ছে? আমরা এখনো এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। আমরা সরকারের আচরণের উপরে সেটা নির্ভর করবে যে আমরা সামনের অধিবেশনে যাব কি। কিন্তু বিগত সংসদে তো আপনারা অংশ করেছি, বিগত সংসদে আমরা অংশ নিয়েছিলাম, আমরা পুরোটাই অংশ নিয়েছি। আর সামনের সংসদে এটা নির্ভর করবে সরকারের আচরণের উপর এবং রিসেন্ট যে ডেভেলপমেন্ট গুলো হবে সেটার উপরও নির্ভর করবে। আমাদের দলীয় ফোরামে এটা সিদ্ধান্ত হবে, পার্লামেন্টারি পার্টিতে, তারপরে আপনার সিদ্ধান্ত নিতে পারেন। তার মানে এখন পর্যন্ত আপনাদের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা হয় না? এই ব্যাপারে আপনার এখনই কোনো সিদ্ধান্ত হয়নি, এটা পার্লামেন্টারি পার্টির মিটিং এ সাধারণত সিদ্ধান্ত হয়। আচ্ছা, অর্থনীতির ছাত্র হিসাবে আপনার কাছে জানার একটা কৌতূহল হচ্ছে যে বাংলাদেশের তো একটা সামাজিক ক্ষেত্রে অনেক উন্নয়ন হবে, যেটা কাঙ্ক্ষিত হতো সেটা হয়নি পুরোপুরি। এই দেশটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য একজন, যেহেতু আপনি একটা দলের মহাসচিব, যদি সরকার গঠন করেন আপনারা, ভবিষ্যতে অর্থনৈতিক কাঠামো, বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আপনারা কি ভূমিকা রাখবেন বা কি ধরনের পরিকল্পনা আপনাদের আছে? আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে এই দেশে অর্থনৈতিক সচলতা যেটা, মোবিলিটি যেটা, এই সৃষ্টিটা কিন্তু করা হয়েছিল বিএনপি সরকারের আমলেই। জিয়াউর রহমান সাহেব যখন আপনার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলেন তখন থেকে মুক্ত বাজার অর্থনীতি কাজ শুরু করে এবং আপনার বিনিয়োগ নিয়ে এসে বিভিন্ন বিদেশ থেকে এবং দেশি বিনিয়োগকে আপনার উৎসাহিত করার ফলে কিন্তু এখানে নতুন নতুন কলকারখানা তৈরি হয়েছে, কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং অর্থনীতির চাকা সচল হয়েছে। কৃষিতেও ঠিক একইভাবে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কৃষিতে কিছু বৈপ্লবিক পরিবর্তন সূচিত করা হয়েছিল সেই সময় এবং একটা গ্রিন রেভলিউশন তখন হয়ে গিয়েছিল। আমরা সেই জিয়াউর রহমান সাহেবের সময় কিন্তু প্রথম আমরা আপনার খাদ্য উদ্বৃত্ত হয়ে খাদ্য বিদেশেও পাঠাতে পেরেছিলাম। এই যে আজকে বাংলাদেশের সোশ্যাল ইন্ডেক্সগুলো যতটুকু আপনার আমাদের অর্জিত হয়েছে,
বেশ ভালোভাবেই অর্জিত হয়েছে। এটা কিন্তু মানে একটা পার্টিকুলার সরকারের আমলে হয়নি। আপনি খেয়াল করে দেখবেন যে এটা একটা ধারাবাহিকতা আছে, আমাদের সময় থেকে শুরু করে তারপরে আওয়ামী লীগ সরকার, তারপর আবার আমরা, তারপরে এইভাবে এসছে। সুতরাং এইটা নির্ভর করে আপনার অর্থনৈতিক উন্নয়নটা কিন্তু নির্ভর করে এর ধারাবাহিকতার উপরে। আপনার যে স্থিতিশীলতা যদি থাকে, রাজনৈতিক স্থিতিশীলতা থাকে, এবং সেটা যে কার্যক্রমগুলো গ্রহণ করা হয় সেটা যখন আপনার একটা ধারাবাহিকতা থাকে, তখনই সেটা অর্জন করা সম্ভব হয়। আজকে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যে আপনার 160 কোটি মানুষ, 16 কোটি মানুষ, আমি দুঃখিত, 16 কোটি মানুষ, 160 মিলিয়ন মানুষ। এটা 16 কোটি মানুষের এই দেশটাকে আপনাকে একটা এমন জায়গায় নিয়ে যেতে হবে যে জায়গায় গিয়ে আপনি দারিদ্র্যকে দূর করতে পারবেন, যেটা বলা হচ্ছে মধ্য আয়ের দেশ হিসাবে নিয়ে আসা। এটাকে নিয়ে আসতে হলে কিন্তু সবচেয়ে পূর্ব শর্ত হচ্ছে একটা রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন হবে। আপনার ধারাবাহিকতা, কন্টিনিউটি, এটা রাখতে হবে। এই কন্টিনিউটি রাখতে হলে কিন্তু আপনাকে একটা পলিটিক্যাল হারমোনি এটা আপনার থাকতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আজকে আমাদের যে ইয়াং জেনারেশন, যে যুব সম্প্রদায়, তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হলে আপনাকে ম্যানুফ্যাকচারিং সেক্টরে কিন্তু যথেষ্ট আপনাকে গুরুত্ব দিতে হবে। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে আমাদের সরকার আমলে কিন্তু রেট অফ গ্রোথ ইন দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টর এটা কিন্তু অনেক বেড়ে গিয়েছিল, ডাবল ডিজিটে গিয়েছিল। দুঃখজনকভাবে এখন কিন্তু সেই জায়গাটা নেই, সেই জায়গা থেকে অনেক কমে এসছে। আমরা এই জায়গার উপর জোর দেব, আপনার নতুন নতুন কলকারখানা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করব, এবং আপনার একই সঙ্গে কৃষির উপরে আমরা অত্যন্ত জোর দেব, যাতে করে খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। আমি ফিরছি, একটা প্রশ্ন আছে। হ্যালো, বলুন। জি, আমার একটি প্রশ্ন। আমি ব্যারিস্টার এবং মেজর রিটায়ার্ড সরওয়ার বলছি। আমার প্রশ্ন হচ্ছে, মানসিকদের একটা আশঙ্কা দেখা গেছে যে বিএনপি ক্ষমতা আসলে 2001 এবং 2006 মতো যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো করবে না। অলরেডি বলছেন যে নতুন ধারার রাজনীতি হবে এবং সুশাসন কায়েম করবে, দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা হবে। এই ব্যাপারে বোধ হয় জনগণ একটু এলাবোরেশন শুনতে যাচ্ছে। মহাশয় যদি এই ব্যাপারে কিছু একটু এলাবোরেট করেন তাহলে জনগণ। ধন্যবাদ সরওয়ার সাহেব। জি, ওনার প্রশ্নটা হলো যে নতুন ধারার রাজনীতি। আমি আপনার কিছুটা আপনার নতুন ধারার রাজনীতির ব্যাপারে আপনাকে আমি কিছুটা এর আগেই উত্তর দিয়েছি। উনি যে কথা বলেছেন যে আসলে মূল বিষয়টা হচ্ছে সুশাসন ব্যাপারটা, এবং সেটাকে আপনার করতে হলে আপনাকে নিঃসন্দেহে একটি অত্যন্ত ইফেক্টিভ গভর্নমেন্ট আপনার দরকার হবে। সেই ইফেক্টিভ গভর্নমেন্ট আমরা দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি, এবং আইনের শাসন এটা আপনার খুব জরুরি হয়ে দাঁড়ায়। রুল অফ ল এটাকে আমরা ইনশিওর করব। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, আপনার বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা, এটা আমরা ইনশিওর করব। আমরা কখনোই দলীয়করণ করতে চাই না কোনো বিষয়ই, এবং সেটা আমরা করব না। আমরা সেই জন্যই আমরা মনে করি যে আমরা সামনে যে নতুন ধারার যে রাজনীতির কথা বলা হচ্ছে, সত্যিকার অর্থেই একটা মডারেট ডেমোক্রেটিক স্টেট তৈরি করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, সেই বিষয়গুলোকে আমরা সামনে নিয়ে আসব। এ ব্যাপারে আমরা অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ। ক্যাবিনেটটা কিরকম হবে? এটা নির্ভর করবে আপনার সম্পূর্ণ হবে সেই সময় আমরা যদি সরকারে আসি, তখন নিঃসন্দেহে ক্যাবিনেট হবে অত্যন্ত ডাইনামিক, এবং ক্যাবিনেট হবে আপনি দেখবেন যে শুধুমাত্র নতুনমুখী দেখবেন না, সেই সঙ্গে অত্যন্ত এফিশিয়েন্ট লোক দেখবেন, অত্যন্ত দক্ষ মানুষদেরকে আপনারা দেখতে পাবেন। বিএনপি সবসময় কিন্তু আপনার ভালো ক্যাবিনেট দিয়েছে, এবং খুব বিজনেস ফ্রেন্ডলি আপনার গভর্নমেন্ট ছিল বিএনপির আমলে সবসময়, এটা সবাই বলে না। এই যে মুহূর্তে সব বিষয়েই আমরা যখন আলোচনা করছি আপনার সঙ্গে, তখন সব ঘুরে ফিরে একই প্রশ্ন আবার আসছে যে এই সংকট থেকে আমরা বের হয়ে আসতে পারছি কিনা। আমরা অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমরা তো আপনার সবসময় আশাবাদী, এবং আশাবাদী বলেই আমরা এখনো বিশ্বাস করি যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে, সরকার মেনে নেবেন যে আপনার একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। আজকের দিনের কোন এক সময় বিদেশি কূটনীতিকদের সঙ্গে আপনাদের দলের এটা আমাদের একটা রুটিন ব্রিফিং। তারা কি ভাবছেন দেশটাকে নিয়ে? তারা ইতিমধ্যেই তো আপনারা দেখেছেন যে আপনাদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চিঠি পাঠিয়েছেন, জাতিসংঘের মহাসচিব বান কি মুন তিনি টেলিফোনে কথা বলেছেন। সুতরাং আন্তর্জাতিকভাবে তারা একইভাবে উদ্বিগ্ন। বাংলাদেশে যেহেতু আপনার একটা গণতান্ত্রিক অবস্থা আছে, এটা যেন কোনো মতেই বিঘ্নিত না হয়, এবং এখানে গণতন্ত্র যেন আরো সুদৃঢ় হয়, গণতান্ত্রিক বিধি ব্যবস্থার মধ্যে যেন আমরা চলতে পারি,
এই বিষয়টাতে তারাও সমানভাবে উদ্বিগ্ন এবং তারা চান যে এখানে একটা সকল দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হোক। তো সকল দলের অংশগ্রহণ তখনই হবে যখন আপনার একটা নির্দলীয় সরকার অধীনে নির্বাচন করা সম্ভব হবে। নির্দলীয় সরকারের জন্যই আমাদেরকে অনেকদিন অপেক্ষা করতে হবে হয়তো বা। অনেকদিন অপেক্ষা করার সুযোগ নেই, কারণ আপনার 6 সপ্তাহ বাকি আছে যে এই সরকারের আপনার যে বর্তমান সংবিধান অনুযায়ী যে বিষয়গুলো আছে তাতে 6 সপ্তাহ পরেই কিন্তু আপনাকে একটা সিদ্ধান্তে আসতে হবে। আপনি নিশ্চয়ই জানেন যে সংবিধানে যে সংশোধন করা হয়েছে সেখানে আরেকটা বিষয় আছে, যদি আপনারা নির্বাচিত হন 90 দিনের আগেই আপনাদের হাতে ক্ষমতা হস্তান্তর হবে না। না, সেটা বলা আছে যে পার্লামেন্ট থেকে যাবে, পার্লামেন্টের আপনার ওই প্রেনিও যখন শেষ হবে তখন পার্লামেন্টের মেম্বাররা আপনার দায়িত্ব পাবেন, অর্থাৎ নতুন সরকার তখনই তৈরি হবে। তাহলে পার্লামেন্ট রেখে অথবা যেভাবে এটা তো অবাক বিস্ময়ের ব্যাপার। আমি সেই প্রসঙ্গে কিন্তু আলোচনা করিনি। এই কনস্টিটিউশন যে আপনার একেবারেই কার্যকরী না, এই কনস্টিটিউশন যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় না শুধু না, এই কনস্টিটিউশন যে আরো সংকট তৈরি করেছে সে বিষয়টা আমরা অতীতে অনেকবার বলেছি। আজকে সেই আলোচনায় আমি আসিনি এখনো, বা সেই বিষয়ে আপনি প্রশ্ন করেননি। এই সংবিধানে অনেক ত্রুটি রয়েছে এবং সেই ত্রুটিগুলো আপনার যে বলা হয় সংবিধান তো আপনার কোনো কোরআন শরীফ বা বাইবেল নয়, সংবিধান মানুষের দ্বারা তৈরি ও মানুষের জন্য। সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষের জন্য যেটা প্রয়োজনীয়। কিন্তু আমরা এই অতীতে তো দেখি যে সব সরকারই ওই একটাই দোহাই দেয়, খালি সংবিধান। আমরা তো নিজেরা সেই সংবিধান পরিবর্তন করেছি, আমরা অনেকবার আমরাই করেছি, কারণ আমরা মনে করেছি যে জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে তাল মিলিয়ে তার প্রতিফলন ঘটিয়ে সংবিধানকে পরিবর্তন করতে, আমরা সেই পরিবর্তনগুলো এনেছি। কিন্তু এরা যেটা আনলেন, আপনার এই সরকার যে পরিবর্তনটা আনলেন, এটা শতকরা 99 জন লোক মানুষ মেনে নিচ্ছেন না। আপনার যে গণভোটের একটা প্রভিশন ছিল রেফারেন্ডামের, সেটাও তারা তুলে দিয়েছেন অবলীলায়। অর্থাৎ আপনার কোনো সুযোগ নেই যে আপনি এখানে, এমনকি আপনি নিশ্চয়ই আপনি জানেন ইতিমধ্যে 3টি অনুচ্ছেদ আছে যে অনুচ্ছেদগুলো আপনি কোনোদিন পরিবর্তন করতে পারবেন না। ইভেন ইফ ইউ হ্যাভ 300 মেম্বার্স, একটা সংসদে আপনার মেজরিটি 300, তাও পরিবর্তন করতে পারবেন না। এটা অলঙ্ঘনীয়। আচ্ছা, এটা কোনো গণতান্ত্রিক দেশের সংবিধান হতে পারে না, তাই তারা করেছেন। এবং যদি কিছু ওর বিরুদ্ধে কিছু বলেন তাহলে আপনার ক্যাপিটাল পানিশমেন্ট হওয়ার বিধান রয়েছে। এই সংবিধানের উপর দাঁড়িয়ে আপনারা কিভাবে পরিচালনা করবেন? ওই জন্যই তো আমরা বলছি যে এই সংবিধান তো আসলে আপনার এটা কার্যকরী না। এটা আমার একার কথা না, আপনি দেখবেন সমস্ত সংবিধান বিশেষজ্ঞরা এই একই কথা বলছেন। ডক্টর কামাল হোসেনের মতো মানুষ বলেছেন, আপনার স্বাধীন মালিক বলেছেন, অনেকেই বলেছেন যে এই সংবিধান আসলে ইটস নট ভেরি ইফেক্টিভ। ভিন্ন প্রসঙ্গ, যেহেতু অন্য দলের, সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে আসছেন। আপনার রাজনীতিবিদ হিসাবে তার এই আশাটাকে আপনি কিভাবে দেখছেন? আমরা সবসময় আপনার রাজনীতিতে যদি নতুন কেউ আসেন তাকে আমরা স্বাগত জানাই। বিশেষ করে প্রধানমন্ত্রীর ছেলে যদি রাজনীতিতে আসেন, এটাকে অবশ্যই আমরা স্বাগত জানাবো। তবে একই সঙ্গে আমরা এটাও প্রত্যাশা করব যে উনি বাংলাদেশের মানুষের মনের ভাষাটা বুঝতে পারবেন এবং বাংলাদেশের মানুষ কি চায় সে কথাগুলো বুঝতে পারবেন। কারণ উনি এসেই যে সমস্ত কথাগুলো বলেছেন এখানে, বাংলাদেশের অনেক মানুষই সেটা খুব বেশি আপনার পছন্দ করেননি। এটা বাস্তবতা আর কি। তারপরেও আমরা তার রাজনীতি আশাটাকে অবশ্যই স্বাগত জানাবো। আপনার মনে আছে আমাদের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখন জয় সাহেব প্রথম আসেন, সজীব ওয়াজেদ জয় যখন প্রথম বাংলাদেশে আসেন, তখন তিনি তাকে ফুল পাঠিয়েছিলেন, তাকে আপনার শুভেচ্ছা জানিয়ে। তো এটা একটা পার্থক্য। আর সজীব ওয়াজেদ জয় কিন্তু তারেক সাহেবকে বকাবকি করেছেন, আপনার এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে তিনি বিরূপ কথাবার্তা বলেছেন, যেটা তার বয়সের কাছ থেকে কেউ আশা করে না। তো দিস ইজ দ্য ডিফারেন্স, এবং আমি এটাকে বলি কালচারাল ডিফারেন্স। এই ডিফারেন্স অনেক, সাংস্কৃতিক পার্থক্য। আচ্ছা, বুঝতে পারি। যাই হোক, তো আমি শেষ করবো প্রায় শেষ প্রান্তে। তো সেটা হচ্ছে রাজনীতিবিদ এবং একজন শিক্ষক, বাংলাদেশের রাজনীতিকে অনেকভাবে দেখার সুযোগ হয়েছে। আপনার শেষ কথা বলতে কি, আমার দর্শকদের জন্য শেষ কথাটা কি? শেষ কথা হচ্ছে বাংলাদেশের একটা অমিত সম্ভাবনার দেশ। বাংলাদেশের মানুষ সংগ্রামী মানুষ,
তারা সব সময় প্রকৃতির বিরুদ্ধে লড়াই করেছে, বৈরী অবস্থার বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু বিজয়ী হয়েছে। এটা অনেকটা সেই স্পিংস পাখির মতো, বিপর্যস্ত হয়ে যায় আবার জেগে ওঠে, এবং সেটাই হচ্ছে মূল কথা। এবং এই কথাটাই আমি গোটা আমার দেশের মানুষকে, আমাদের মানুষকে, আমাকে নিজেকেও আমি বলতে চাই সবসময় যে হতাশাই শেষ কথা নয়। রবীন্দ্রনাথের ওই কথাটা দিয়ে শেষ করতে চাই, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এটাই শেষ কথা। চমৎকার। আমার মনে আর কিছুই বলার নেই, আলমগীর ভাই যেটা সেটা বলেছেন, শেষ কথা এটাই হোক। আমরা চাই আসলে এমন একটা বাংলাদেশ, যে বাংলাদেশে আসলে সবাই সবার জন্য ফুল পাঠাবেন। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরিবারের যত্নে ব্যাকট্রল সাবান। 100 গ্রাম ব্যাকট্রল সাবানের সাথে 20 গ্রাম তিব্বত ডিটারজেন্ট পাউডার ফ্রি। 100 গ্রাম ব্যাকট্রল সাবানের সাথে 20 গ্রাম তিব্বত ডিটারজেন্ট পাউডার ফ্রি। তুমি এখনো ঘুমাওনি? গল্প শোনাও। অনেকদিন আগে আমি গিয়েছিলাম বরফের দেশে। সেখানে দেখা হয় পান্ডা ও পেঙ্গুইনের সাথে। তারপর চলে এলাম রহিম বনি। সেখানে হাতি আর খরগোশ খেলা করছে। সবাইকে নিয়ে যেই না আমি রওনা হয়েছি, তখনই তোমার ফোন। পিংপং খাও, মজার মজার গল্প বানাও। ভাবি, দেখেন পত্রিকায় কি লিখেছে। গরু দুধে ক্ষতিকর ব্যাকটেরিয়া নিয়ে তো বিরাট তোলপাড়। পরিবারের জন্য এখন কোন দুধটা যে কিনি? 100% নিরাপদ ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার আসে অস্ট্রেলিয়ার সবচেয়ে নিরাপদ দুগ্ধ উৎপাদক থেকে। এতে কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া নেই। এতে আছে ভিটামিন এ, বি, ডি, প্রোটিন, জিঙ্ক ও ক্যালসিয়াম, যা আপনার পরিবারের সুষম পুষ্টি নিশ্চিত করে। তাই ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার বাজারে সবচেয়ে নিরাপদ পুষ্টিকর গুঁড়ো। নিশ্চিন্তে ব্যবহার করুন। ফ্রি ক্লিন মাস্টার টয়লেট ক্লিনারের সাথে একটি আকর্ষণীয় প্লাস্টিক মগ ফ্রি। ক্লিন মাস্টার টয়লেটের জীবাণু ধ্বংসে 100 ভাগ কার্যকর। অত্যন্ত বড় একটা সমস্যা, সেই দুর্নীতিকে দূর করার জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হবে। রাতারাতি তো সম্ভব নয়, কিন্তু এটাকে যত দ্রুততার সঙ্গে দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। তৃতীয়ত হচ্ছে যে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা যেটা আপনার দারিদ্র, সেই দারিদ্রকে দূর করবার জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করা হবে। যে পদক্ষেপগুলোতে একদিকে যেমন দারিদ্র কমে আসবে, অন্যদিকে যে যুবক শ্রেণী আছে, যুব সম্প্রদায়, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে। যেমন আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কটা কেমন হবে? ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমরা অনেকবার বলেছি, অত্যন্ত পরিষ্কারভাবে আমরা যেটা বলতে চাই যে ভারত আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র এবং অত্যন্ত বড় একটি রাষ্ট্র। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খুবই প্রয়োজন এবং আমরা অবশ্যই অত্যন্ত সচেতনভাবে ভারতের সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা তৈরি করতে চাই। কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমে যেটা খবরাখবর আমরা দেখি, তাদের উদ্বেগটা হচ্ছে যে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে, মানে ওই সময়টাতে বিশেষ করে একসময় নাশকতামূলক কাজকর্ম হতো, যেটা তারা দাবি করা হয়, বলা হয় যে বর্তমান সরকারের আমলে সেই সংকট থেকে দূর করা সম্ভব হয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে ওই উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর এই যে নাশকতামূলক কাজ, সেটা কি উৎসাহ বা মত? আমরা সবসময় ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা কোনো মতেই আমাদের দেশের অভ্যন্তরে
অন্য কোনো কেউ এখানে আপনার কোনো নাশকতামূলক কাজের কোনো প্রশ্রয় পাবে না। এটা আমরা খুব পরিষ্কার করে বলেছি। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন 2 দফা, এখানে ঢাকাতেও একবার, দিল্লিতেও একবার, সেখানেও তিনি খুব পরিষ্কার করে বলেছেন যে আমরা বাংলাদেশে কোনো নাশকতামূলক কোনো কর্মকাণ্ডের আমরা প্রশ্রয় দেব না, আমরা কোনো জঙ্গিবাদের প্রশ্রয় দেব না, আমরা কোনো সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেব না। কারণ আমরা বিশ্বাস করি যে এই বিষয়গুলো জনগণের কল্যাণের জন্য নয় এবং পারস্পরিক 2 দেশের সম্পর্কের ক্ষেত্রে এটা কখনোই ইতিবাচক ভূমিকা পালন করবে না। কিন্তু একই সঙ্গে আমরা ভারতের কাছ থেকেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা প্রত্যাশা করি। আমাদের যে সমস্যাগুলো রয়েছে, পানির সমস্যা, আমাদের সমস্যা হচ্ছে সীমান্ত সমস্যা, এই সমস্যাগুলোর সমাধানে ভারতও অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। এই পর্যায়ে আপনাকে ধন্যবাদ। দর্শক, হ্যালো, একটা প্রশ্ন নেই। হ্যালো, জি বলুন। আমি মির্জা সাহেবের কাছে প্রশ্ন, আমি গুলশান থেকে আহসান বলছি যে নির্বাচনের সময় রাষ্ট্রপতি বা স্পিকার যদি সরকার প্রধান থাকে তাহলে পর অসুবিধাটা কোথায়? ধন্যবাদ। আচ্ছা, যেটা প্রশ্ন করেছেন, যেটা আমি যেটা শুনলাম, সেটা প্রশ্নটা হলো ওইরকম যে নির্বাচনের সময় প্রেসিডেন্ট বা স্পিকারের নেতৃত্বে যদি সরকার হয় তাহলে অসুবিধাটা কোথায়? এখন এই প্রশ্নটার উত্তর আমি এই মুহূর্তে আপনার দেওয়াটাকে সঙ্গত মনে করছি না, এই জন্যে যে নির্বাচনকালীন সময়ে কোন ধরনের সরকার থাকবে বা কার নেতৃত্বে সরকার থাকবে এই বিষয়গুলো আমরা সরকার যদি আমাদের সঙ্গে আলোচনা করতে রাজি হন যে এই বিষয়ে তারা আলোচনা করবেন আপনার নির্দলীয় সরকারের ব্যাপারে, তখন এই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সঙ্গে অবশ্যই আলোচনা করব এবং এটা আমাদের পার্টির ফোরামে আলোচনা করে আমরা সেই বিষয়গুলো আমরা অবশ্যই জাতিকেও জানাবো। তার মানে আপনাদের মানে ফ্লেক্সিবল, রিজিড না আপনাদের এই ব্যাপারটা? আমরা কখনোই রিজিড না, আমরা রিজিড একটি বিষয়ে, যাতে নির্বাচনকালীন সময়ে সরকারটির চরিত্র হতে হবে আপনার নির্দলীয়, নন পার্টিজান। এটা এই ব্যাপারে আমরা নিঃসন্দেহে আমরা এটার বাইরে কোনো কিছুতে যাব না। আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা আসছে সেটা হচ্ছে যে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে আবার জঙ্গিবাদ মানে উস্কে মানে আবার আসবে, নতুন করে উত্থান ঘটবে, এরকম বলা। এটা একটা অপপ্রচার এবং এটা দুঃখজনক ভাবে এই অপপ্রচারটি বর্তমান সরকারই প্রথম থেকে করছে এবং আমরা যখন আপনার জোট সরকার গঠন করি 2001 সালে তখন থেকে কিন্তু এই অপপ্রচারটা শুরু হয়েছে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে তখন হেরাল্ড ট্রিবিউন বলে একটি পত্রিকা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেরোয়, সেটাতেও ছিল অরবিন্দ আদিগা নামে একজন সাংবাদিক, তিনি প্রথম এই বিষয়টা নিয়ে লিখেছিলেন। তারপরে পরবর্তীকালে আমাদের দেশেরও কয়েকটি পত্রিকা তারাও এই বিষয়টা নিয়ে লিখেছিলেন। বিএনপি কখনোই জঙ্গিবাদকে সমর্থন করেনি, বিএনপি কখনোই কোনো উগ্রতাকে সমর্থন করেনি, বিএনপি কখনোই কোনো সাম্প্রদায়িকতাকে সমর্থন করেনি। বরঞ্চ আপনার নিশ্চয়ই মনে আছে উদিতির যে অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ হয়েছিল সেটা কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছিল। আপনার নিশ্চয়ই মনে আছে রমনা বটমূলে যে আপনার বাংলা নববর্ষের দিন যে বোমা বিস্ফোরণ হয়েছিল সেটাও আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছিল। আপনার নিশ্চয়ই মনে আছে কোটালী পাড়াতে আপনার যে বোমা পাওয়া গিয়েছিল সেটাও আওয়ামী লীগ সরকার আমলে হয়েছিল। কমিউনিস্ট পার্টির মিটিং এ যে বোমা বিস্ফোরিত হয়েছিল সেটাও কিন্তু আপনার আওয়ামী লীগ সরকার আমলেই হয়েছিল। সুতরাং আমাদের বিরুদ্ধে যেটা বলে আমাদের সময় এগুলো বারে ঠিক নয়, বরঞ্চ আমাদের সময়ে আমরা এই ধরনের ঘটনাগুলোকে শক্ত হাতে দমন করেছি। আপনার নিশ্চয়ই মনে আছে যে ওই সময় বাংলা ভাইয়ের বলে যে সমস্যাটা ছিল, পরবর্তীকালে আপনার ওটা কি হুজি বোধহয়, এটা আপনার একটা যারা কয়েকটা জেলাতে অনেকগুলো জেলাতে আপনার একই সঙ্গে কিছু বোমা ফাটিয়েছিল তাদেরকে কিন্তু আমরাই গ্রেফতার করেছিল, আমাদের সরকার গ্রেফতার করেছিল এবং তাদেরকে বিচারে নিয়ে গিয়েছিল। বিচারে গিয়ে তাদের শাস্তিটা আমাদের সরকারের আমলেই হয়েছিল, শুধুমাত্র সেটাকে এক্সিকিউট করেছিল আপনার পরবর্তীকালে কেয়ারটেকার গভর্নমেন্টের সময়। সুতরাং আমরা এই বিষয়ে যথেষ্ট শক্ত ভূমিকা পালন করেছি এবং আন্তর্জাতিক যে চুক্তিগুলো সেই চুক্তিগুলো আপনার জঙ্গিবাদের বিরুদ্ধে বা উগ্রবাদের বিরুদ্ধে এগুলো আমরা তখনই সই করেছি। আবার থামতে হবে, আরেকটা প্রশ্ন নেই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ দিয়ে বলছিলাম মতিঝিল থেকে। আমার প্রশ্ন, জি বলুন। আসসালাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় বলেন যে তৃতীয় শক্তি ক্ষমতা দখল করলে কিয়ামত পর্যন্ত ক্ষমতা ছাড়বে না। বিগত কদিন আগে যোগাযোগ মন্ত্রী বলেছেন যে তৃতীয় শক্তি ঘুম থেকে উঠে দেখবো তৃতীয় শক্তি ক্ষমতা দখল করেছে। প্রধান বিরোধী দল বিএনপি তৃতীয় শক্তির ব্যাপারে তাদের কোনো কমেন্টস পাচ্ছি না, তারা কি এই ব্যাপারে ধন্যবাদ আপনাকে আছে? জি, তৃতীয় শক্তি যদি রাজনৈতিক শক্তি হয়, অর্থাৎ আপনার কোন রাজনৈতিক দল হয় এবং তারা যদি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন,
সেই প্রসঙ্গে তো আমাদের কিছু বলার নেই, বরঞ্চ আমরা যে কোনো রাজনৈতিক প্রক্রিয়াকে সবসময় আমরা স্বাগত জানাই। কিন্তু এই তৃতীয় শক্তি যদি আপনার কোনো অসাংবিধানিক শক্তি হয় এবং সেটা যদি আপনার অন্য কোনো পক্ষ থেকে জোর করে কোনো চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, আমরা নিঃসন্দেহে সেটাকে সমর্থন করব না। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে 2007 সালের 1/11 পরে যে সরকার এসেছিল, সেই সরকারকে কিন্তু আওয়ামী লীগই সমর্থন দিয়েছিল। তাদের শপথ গ্রহণের দিন আজকের প্রধানমন্ত্রী গিয়ে বলেছিলেন যে এই সরকার হচ্ছে আমাদের আন্দোলনের ফসল, এবং পরবর্তীকালে তিনি বিদেশে যাওয়ার সময় এয়ারপোর্টে বসে বলেছিলেন যে এই সরকারের সকল কর্মকাণ্ডকে আমরা বৈধতা দেব, এবং দিয়েছেন তাই। কিছু দুই একটা বাদ দিয়ে প্রায় সবগুলোরই বৈধতা তারা দিয়ে দিয়েছেন। এবং এখন পর্যন্ত ওই 1/11 কুশীলবদের কারো বিরুদ্ধে এই সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। সুতরাং তৃতীয় শক্তির বিষয়টা সম্পূর্ণভাবে তাদের তৈরি করা, তারা তৈরি করেছেন, এবং তার যা কিছু ফল সুফল তারাই ভোগ করেছেন। আমরা কখনোই এই ধরনের তৃতীয় শক্তির পক্ষে অবস্থান নেইনি, এবং আমরা রাজনৈতিক শক্তি ছাড়া অন্য কোনো শক্তিকে আমরা মনে করি না যে কোনো রাজনৈতিক ক্ষমতায় আসা উচিত। যেমন আরেকটা ব্যাপার আছে যেটা বলা হয়ে থাকে যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে যুদ্ধাপরাধীর যে বিচার চলছে সেই ব্যাপারে বিএনপির অবস্থানটা কি হবে? আমরা খুব পরিষ্কার করে এই অবস্থান আমরা বারবার ব্যাখ্যা করেছি। আমরা বরাবরই বলেছি যে মানবতা বিরোধী অপরাধের জন্য যাদের বিচার করা হচ্ছে, এটা যদি সত্যিকার অর্থে বিচার করা হতো তাহলে আজকে আন্তর্জাতিকভাবেও সেই প্রশ্নগুলো উঠে আসতো না। আমরা এই বিচার চাই, আমরা আপনার যুদ্ধ অপরাধের বিচার চাই, এবং আপনি জানেন যে যুদ্ধ অপরাধী আসল যারা, তাদেরকে কিন্তু আপনার বিচার করা হচ্ছে না। ওই 195 জন পাকিস্তানি কর্মকর্তা যাদেরকে চিহ্নিত করা হয়েছিল, তাদেরকে কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকারই তাদেরকে মুক্ত করে দিয়েছিল। আজকে যে বিচারটা হচ্ছে, এই বিচারটা সম্পর্কে বিদেশেও যথেষ্ট প্রশ্ন আছে। আমরা ন্যায় বিচার চাই, এবং আমরা মনে করি যে আন্তর্জাতিক মানের বিচার হওয়া প্রয়োজন। আপনারা কি করবেন? আমরা এই বিচার যদি শেষ না হয়, আমরা নিঃসন্দেহে আপনার এই বিচার আন্তর্জাতিক মানের করব এবং ন্যায় বিচার করব। মানে রিট্রায়ালের কথা বলছি। আমরা ন্যায় বিচার করব, এবং আমরা মনে করি যে এই বিচারগুলো যেন আপনার মানুষ সত্যিকার অর্থে বিচার পায়, যেন কারোর প্রতি কোনো অন্যায় না করা হয়, সেটাকে আমরা নিশ্চিত করব। তার মানে এটা রিট্রায়াল হবে, তাই তো? এটা ডিপেন্ড করবে আপনার পুরো জিনিসটাকে রিভিউ করার পরে। আচ্ছা, দর্শকের প্রশ্ন নেই। হ্যালো, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম, বলেন। আসসালামু আলাইকুম। আমি বলতে চাচ্ছিলাম যে নির্দলীয় সরকার কথাটা আমাদের দুই মাননীয় সেক্রেটারি সাহেব আর আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব দুইজনেই তো দলীয় মানুষ, ইনারা আবার নির্দলীয় মানুষ। ইনার নিচে বাংলাদেশের যত মানুষ আছি আমরা, তারা সবাই ওনাদের সম্মানে নিচে। আমরা প্রেসিডেন্ট যাই বলেন সবাই ওনারা, তাহলে ওনারা আবার নিচের মানুষের কাছে যাইতে যাচ্ছেন কেন? এটা তো আমাদের জ্ঞান আছে না। এটা প্রশ্নটা হলো যে নির্দলীয় কারা, এটাই বলতে চাচ্ছিলাম। না, এখানে আপনার যেটা আমরা নির্দলীয় বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে যারা কোনো দলের সঙ্গে সংযুক্ত নন এবং কোনো দলের দ্বারা তারা উপকৃত হবেন না, আবার ফল লাভ করবেন না। নির্দলীয় বলতে সরকারের ব্যাপারটা যখন আসে তখন এই জিনিসটা দ্যাট দে উইল বিকাম বেনিফিশিয়ারিজ অফ এনি পলিটিক্যাল পার্টি, এই বিষয়টা আসে। এবং এটার কারণটা হচ্ছে আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থার খুব অভাব, যে কারণে যখন নির্বাচনটা একদম সুষ্ঠু হওয়ার জন্য, অতীতে 3টি টার্ম হয়ে গেছে, তো এটা আওয়ামী লীগেরই দাবি ছিল, তো নতুন করে এর পক্ষে আপনার যুক্তি দেওয়া আমি প্রয়োজন মনে করি না। কারণ আওয়ামী লীগ এত যুক্তি দিয়েছে যে কমনওয়েলথের স্যার নিনিয়ান এসে এটাকে কিছু করতে পারেননি ওই সময়, আপনি মনে আছে। এবং আজকে দেখেন বাংলাদেশের যতজন বিদগ্ধ মানুষ আছেন, যতজন যাদেরকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি, তারা সবাই কিন্তু একজোট হয়ে এই কথা বলছেন যে নির্বাচনটা নির্দলীয় হওয়াটাই বাঞ্ছনীয়। এমনকি ইলেকশন কমিশনের একজন কমিশনার সেদিন বলে ফেললেন যে আপনার এটা খুব দুরূহ হবে আপনার একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন পরিচালনা করা। সো দ্যাট ইজ দ্য পারসেপশন, এবং এটা বাস্তবতা। এই বাস্তবতার নিরিখেই সকলকে এটা মেনে নিতে হবে। আজকে আমরা বারবার বলেছি যে আমরা প্রধানমন্ত্রীর কাছে একটা রাষ্ট্রনায়কোচিত একটা আচরণ আশা করি, স্টেটসম্যানশিপ দেখাবেন তিনি। তিনি শুধুমাত্র দলের প্রধানমন্ত্রী হয়ে থাকবেন না, তিনি এই দেশের এই জাতির প্রধানমন্ত্রী হবেন, এবং এই সংকটে
তিনি সেই জাতিকে সেই সংকট থেকে উদ্ধার করবেন এটাকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করে। এটাই সকলের প্রত্যাশা। না, অবশ্যই প্রত্যাশা, জনগণের তো অবশ্যই প্রত্যাশা। তারা তাদের দিক থেকে যেটা বলছেন যে এটা হচ্ছে মানে এইভাবেই সংবিধান বলছে দলীয় সরকারের। এই সংবিধান তো তারা তৈরি করেছেন, এই সংবিধান পরিবর্তনের জন্য তো জনগণ তাদেরকে ম্যান্ডেট দেয়নি। তারা ইলেকশন ম্যানিফেস্টোতে এই নির্বাচনকালীন সময়ের সরকার পরিবর্তনের জন্য কোনো ইস্যু ছিল না, তাদের কোনো দাবিও ছিল না, ইস্যুও ছিল না, এবং এটা জনগণের কোনো দাবিও ছিল না। এটা তারা শুধুমাত্র তাদের রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য তারা এই অবস্থাটাতে চলে এসছেন। একটা সমস্যা হয়ে গেছে কি, যে আপনার এই 5টি সিটি কর্পোরেশন নির্বাচন যদি না হতো তাহলে হয়তো এত রিজিড তারা হতেন না। 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে তারা বুঝে গেছেন যে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচনে এবং নির্দলীয় একটা সরকার নির্বাচনে তাদের ক্ষমতায় ফিরে আসাটা খুব কঠিন হবে। তারা তো বলছেন তাদের আন্ডারে ইলেকশনে আপনারা জিতে। ওই ইলেকশন আর জাতীয় নির্বাচন তো এক নয়। আপনার লোকাল গভর্নমেন্ট ইলেকশন, আপনার 5টা সিটি কর্পোরেশন ইলেকশনে আপনার 10 লক্ষ মানুষের, মোট 10 লক্ষ 20 লক্ষ মানুষের নির্বাচন হয়েছে। আর এই জাতীয় সংসদ নির্বাচনে থাকবে 4 লক্ষ শুধু কেন্দ্র, 300 আসন। এখন এই 300 আসনকে মনিটর করা, এই 300 আসন নিরপেক্ষতা বজায় রাখা, এই 300 আসনের আপনার মানুষকে অবাধে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া, এটা একটি নির্দলীয় সরকার ছাড়া সম্ভব নয়। এই পর্যায়ে অনেক